সবার কথা কানে নিলে কি আর জীবন চালানো যায়? লোকে তো বলবেই। বাসে ওঠার 10 মিনিটের মাথাতেই ডেয়ারি গেটে বাস থামলো। ব্যাগ থেকে একটা 10 এবং একটা 5 টাকার নোট বের করে হেল্পারের হাতে দিতেই চমকে গেল ছেলেটা। কাছুমাছু করে বলল, আপা, স্টুডেন্ট তো হাফ ভাড়া, আপনি তো 5 টাকা আরও বেশি দিচ্ছেন। কোনরূপ ভাবান্তর দেখা গেল না স্পর্শীর মধ্যে। কঠোর চাহনিতে শ্রাবণীর দিকে ইশারা করে বলল, ও এখানকার স্টুডেন্ট না। বলেই নেমে গেল বাস থেকে। গেটের ভেতরে ঢুকে হাঁটতে শুরু করলো দুজন। এখানে রিক্সা নেই, হয়তো কলা বাগান বা সংসপ্তকের ওদিকে আছে। সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে আসতেই চমকে দুপা পিছিয়ে গেল স্পর্শী। আর একটু হলেই ধাক্কা লাগতো সামনে দণ্ডায়মান বিশাল আকৃতির পুরুষালী বুকের সাথে। খুব বেশি ভুল না হলে ছেলেটা ইচ্ছে করেই ধাক্কা লাগাতে চেয়েছে তার সাথে। মুখের দিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে ধরল স্পর্শী। তার সন্দেহ মোটেও ভুল নয়। পিয়াসকে দেখতেই পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। কোথায় ছিলে এতদিন? টিকিটাও তো খুঁজে পাইনি। 3 দিন গিয়েছিলাম তোমার বাড়ির সামনে, সেখানেও পাইনি। ভেবেছি আরশিকে জিজ্ঞেস করব, কিন্তু তোমার এই বাচ্চা বোন তো আমাকে দেখলেই দৌড়ে পালায়। একটু থেমে, তবে যাই বলো, আমার শালিটাও কিন্তু অনেক কিউট। থমকে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। শ্রাবণীর হাত ছেড়ে দ্রুত পায়ে চলে এলো পিয়াসার সামনে। তার পাশেই পিয়াসের ডিপার্টমেন্টের আরো 3টে ফ্রেন্ড আছে। তোয়াক্কা করল না স্পর্শী। তেজি চোখে তাকালো পিয়াসের দিকে। রাগের তীব্রতা নিয়ে বলল, তোর চোখ দুটো তুলে নিব আমি। আমার বোনের দিকে নজর পড়েছে এখন। আশেপাশে হাঁটতে থাকা কিছু সংখ্যক স্টুডেন্ট কৌতূহলী দৃষ্টিতে তাকালো তাদের দিকে। স্পর্শী নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার আমাকে রাগানোর চেষ্টা করবি না। তোকে আমি লাস্টবারের মতো সাবধান করছি পিয়াস। আমার বোন তো দূর, আমার আশেপাশেও যেন আর তোকে ঘেঁষতে না দেখি। স্পর্শীর রাগী কথাগুলো যেন আরো জেদ বাড়িয়ে দিল পিয়াসের মধ্যে। হা হা করে জানোয়ারের ন্যায় হেসে উঠল। 2 কদম এগিয়ে স্পর্শীর গা ঘেঁষে দাঁড়াতে গেলেই ছিটকে দূরে সরে গেল স্পর্শী। পিয়াস আবারও হেসে উঠল। ধীর আওয়াজে বলল, বাহ, বোনের জন্য এত টান! আগে কেন জানিনি আমি? আমারই ভুল। আরও আগে আমার শালির খোঁজ নেওয়া উচিত ছিল। আচ্ছা, 3:30টার সময় তো আরশি কোচিংয়ে যায় বালির মাঠের দিকে। আচ্ছা বাদ দে, ওই মেয়েটাকে কাকে নিয়ে আসছিস আবার? এটাও কিন্তু দেখতে খারাপ না। হেসে দিল স্পর্শী। পিয়াস এই মুহূর্তে স্পর্শীর হাসিটাকে হজম করতে পারছে না। সে তো ভয় দেখাতে চাইছে, অথচ এই মেয়ে অদ্ভুতভাবে হাসছে কেন? তোর উদ্দেশ্যটা আমি মাত্র বুঝতে পারলাম। আমার দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে আমায় ভয় পাওয়ানোর চেষ্টা করছিস, তাই তো? ওকে, ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারিস। তবে একটা কথা মাথায় রাখিস, তোকে এটাই লাস্ট সুযোগ দিলাম আমি। মানলে ভালো, আর না মানলে আমার মনে হয় না তুই এই ক্যাম্পাসে বেশি দিন টিকতে পারবি। যাই হোক, ভেবে চিন্তে কাজ করিস। বেস্ট অফ লাক। কথাগুলো বলেই শ্রাবণীর হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। পরিচিত এক ফ্রেন্ডের বোন এখানকার নামকরা অ্যাডমিশন কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছে। ওর মাধ্যমেই শ্রাবণীকে সেখানে রেখে আসবে। কোচিংয়ের কাছেই বাসা। অন্য ক্যান্ডিডেটদের সাথে ক্লাস করে বাসায় আসতে খুব বেশি প্রবলেম হবে না শ্রাবণীর। ভেবেছিল সাভারেই রাখবে, কিন্তু নিজস্ব ঝামেলার মধ্যে অন্য আরেকটা মেয়েকে জড়ানো ঠিক হবে না। এর থেকে ফার্মগেটেই থাকো। রাত 11টা। নিত্যদিন সারা বাড়ি তোলপাড় করে ফেলা মেয়েটা আজ চুপচাপ, যে কিনা প্রতি রাতে এক প্রকার বিশ্বযুদ্ধ ঘটিয়ে ফেলে বোনের সাথে ঘুমাবে বলে। সে আজ হঠাৎই একা রুমে শুয়ে থাকবে কথা শুনতেই মাথা ঘুরতে লাগলো স্পর্শীর। বেশ কয়েকবার দরজা ধাক্কালেও কোনো কাজ হয়নি। ভেতর থেকে দরজা আটকিয়ে কাঁথা মুড়ি দিয়ে আরশির সেই একই কথা শুনেছে, আমি আজ থেকে একা একা ঘুমাবো। অভ্যাস করতে হবে তো। 2 দিন পরেই তো তোমার বিয়ে হয়ে যাবে। তখন কি তোমার জামাইয়ের মধ্যে শুতে নেবে আমায়? তার থেকে আগে থেকে অভ্যাস করাই ভালো। স্পর্শীর মাথা ঘুরছে।
শেষে এক প্রকার বাধ্য হয়ে নিজের রুমে এসেছে। মাথার ক্ষতটা এখনো পুরোপুরি শুকায়নি তার। রুমের সমস্ত লাইট অফ করে কাঁথামুড়ি দিয়ে আলগোছে মায়ের চুরি করা ফোনটা বের করলো আরশি। মা ঘুমিয়েছে 10টা নাগাদ, সেই সুযোগেই হাত সাফাই করেছে সে। কাপা কাপা হাতে ফোনের লক খুলে ফেসবুক ঢুকলো। নিজের চিরচেনা আইডিটা লগ ইন দিয়ে সার্চ করলো কাঙ্ক্ষিত আইডিটা। আজ সে ক্রাশ খেয়েছে। শুধু ক্রাশ না, হুমড়ে খেয়ে পড়েছে ওই গোল গোল লাড্ডুর মতো চেহারার উপর। বান্ধবীর ক্রাশকে দেখতে গিয়ে সে নিজেই ফিদা হয়ে গেছে। লোকটাকে চেনে না তার বান্ধবী, কোনো এক ফেসবুকের পরিচিত ফ্রেন্ড বার্থডে উইশ করেছিল লোকটিকে। ব্যাস সেই দিন থেকেই সে পাভেল শিকদার নামক এই আইডিটার উপর ক্রাশিত। আজ খুবই বিশ্বাসের সাথে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করলো নিজের কল্পনার পুরুষকে। প্রোফাইলে দেখা মাত্রই সেই একই রোগ বাসা বেঁধেছে আরশির শরীরে। এ যেন কোনো সংক্রমণজনিত রোগ। খুবই গোপনীয়তার সাথে আইডির নামটা খাতায় লিখে এনেছে। ব্যাস সন্ধে থেকেই এই আইডি রাউন্ড দেওয়ার জন্য ছটফট করছিল আরশির মন। আর সেই মন শান্ত হলো এই রাত 11:30টায়। সার্চ অপশনে পাভেল শিকদার নামে আইডিটা ভেসে উঠতেই শ্বাস প্রশ্বাসের গতি আরো তীব্র হলো। হৃৎপিণ্ড উদাম গতিতে দামামা বাজিয়ে চলছে। আলগোছে কাঁথাটা সরিয়ে কুমিরের ন্যায় বিশাল আকৃতির নিঃশ্বাস নিয়ে নিল। পুনরায় কাঁথার মধ্যে ঢুকতেই চমকে উঠল। মন বারবার বলছে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। ফোনের স্ক্রিন অফ করে উঠে দাঁড়ালো বিছানায়। দেওয়াল হাতড়ে লাইট জ্বালিয়ে নিল। উকি মেরে দরজা, খাটের নিচ, আলমারির পেছন সব দেখে নিল। না, কেউ নেই। আবারও লাইট অফ করে চলে এলো কাঁথার মধ্যে। ফোনের ব্রাইটনেস পুরোপুরি কমিয়ে নাইট শেড অন করে দিল। বুকের মধ্যে হাত চেপে ধরে মেসেজের উপর ক্লিক করলো। জীবনের পুরোপুরি সাহস উত্তেজনা নিয়ে গুটি গুটি অক্ষরে লিখলো, আপনি কি ফ্রি আছেন? সাথে সাথেই নেট অফ করে দিল। কেমন এক ভয় কাজ করছে মনের মধ্যে। কোনোভাবে আপু বা মায়ের কানে যদি এই কথাগুলো যায়, না না, সেটা কিভাবে যাবে? কোথাকার এক ছেলেকে মেসেজ দিয়েছে সে, এটা জানা কোনোভাবেই সম্ভব নয়। মুহূর্তেই আবার রিপ্লাই এসেছে কিনা দেখতে ওয়াইফাই অন করলো। মেসেঞ্জারে ঢুকতেই হতাশ হলো, কোনো রিপ্লাই আসেনি। মেসেজ পড়তেই পুনরায় জিভ কাটলো। ইস, আরশি সত্যিই একটা গর্ধব। তার উচিত ছিল সুন্দর করে একটা সালাম দেওয়া। ছেলেদের পটাতে হলে তো আগে ভদ্র হতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। আবারও ছোট ছোট হাতে লিখলো, আসসালামু আলাইকুম। নিশিরাত। দূর থেকে শহরের বুকে কুকুরের অভিশপ্ত ডাকে বারংবার শিউরে উঠছে দেহ। জানালার এক কোণে বাতাসের গতিবেগ এসে শব্দ করছে আরো ভয়ঙ্কর ভাবে। মনে হচ্ছে জানালার বাইরে কোনো অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। কাজ খুলতে চাইছে ক্রমশ। চমকে কাঁথার বাইরে বের হলো আরশি। গা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কাঁথার উপর ফোন ফেলে অন্ধকারের মধ্যেই বোর্ড হাতড়ে ফ্যান চালালো। বিছানার মাঝখানের উপর হয়ে ব্যাঙের মতো বসে ঝিরিয়ে নিল আরো কিছুক্ষণ। তারপর কাঁথার ভাঁজে পড়ে থাকা ফোন হাতে নিয়ে আবারও চেক করলো মেসেজ। না, কোনো রকম রিপ্লাই আসেনি ওপাশের ব্যক্তির থেকে। বিরক্তিতে নাকমুখ কুচকে এলো তার। এ কেমন মানুষ? একটা মেয়ে সেই থেকে মেসেজ দিচ্ছে, অথচ রিপ্লাই তো দূর সিলও করেনি। এত অহংকার মোটেও পতনের মূল। এত অহংকার মোটেও ভালো না। আরশি বয়ে পড়েছে অহংকার পতনের মূল। নিশ্চয়ই এই ব্যাটারও পতন হবে কোনোদিন। এত ইগো অ্যাটিটিউড ধুলোয় গড়াগড়ি খাবে সেদিন আরশি দেখবে তার ইগনোর করবে। আচ্ছা, এমন কি হতে পারে না কোনো একদিন এই লোক আরশির সাথে কথা বলার জন্য ছটফট করে গুমড়ে মরবে? তার একটুখানি রিপ্লাই পাওয়ার জন্য রাতের পর রাত মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকবে, কাঁদবে। মুহূর্তেই নাকচ করলো না মানা। না না, ধ্বনিতে প্রতিদ্বন্দ্বিতা করে বলল, না, কাঁদবে না। কাঁদাটা মোটেও স্মার্টনেসের মধ্যে পড়ে না। এই লোক আরশির জন্য কাঁদবে না, কিন্তু ভীষণ কষ্ট পাবে। কিন্তু কিভাবে? এই লোক না আরশিকে চেনে, আর না তো আরশি এই লোককে চেনে। কি এমন বাধা পড়বে আরশির জন্য কষ্ট করার? আচ্ছা, এমনটা হতে পারে না যে ভুল করে এই পাভেল শিকদার নিজের ফোনে রিচার্জ করতে গিয়ে নাম্বার ভুল করে আরশির ফোনে দিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে এমনটা। খুব মোটা অঙ্কের রিচার্জ করবে এই লোকটা, এই যেমন 500-1000। তখন তো নিশ্চয়ই টাকা ব্যাগ থেকে নেওয়ার জন্য তাকে ফোন দিবে, অনেক অনুরোধ করবে। না, কিন্তু না, আরশি এই লোকে ফোন মোটেও ধরবে না। কথা বলা তো দূর, কেন ধরবে? এই লোক কি তাকে রিপ্লাই দিয়েছে? দেয়নি।
দেয়নি তো। তাহলে সে কেন সাড়া দিবে তার কথায়? দিবে না, মোটেও সাড়া দিবে না। ভাবতে ভাবতেই মুখ চেপে ধরে হেসে ফেললো আরশি। তার তো নিজস্ব কোনো সিমই নেই, মোবাইলই তো মায়ের, সেখানে সিম রাখা তো বিলাসিতা। আর যেখানে উৎসাহ নেই সেখানে এত কিছু কল্পনা করা একদম কাঁঠাল গাছে পেয়ারা ফলানোর মতো। লাস্টবারের মতো মেসেজ এসেছে কিনা চেক করে মোবাইল হাতে ত্রস্ত পায়ে বিছানা থেকে নামলো। দরজা খুলে পা চেপে চেপে মায়ের রুমের সামনে এলো। ভেড়ানো দরজা আলতো হাতে খুলে ধকপুক হৃদয় নিয়ে সামনে এগিয়ে গেল। এই ফোন মায়ের পাশে রাখার পর যদি ভুল করে হাত এসে পড়ে ফোনের উপর, তাহলেই তো মা ঝেঁকে যাবে। দ্রুত ফ্লোরের উপর বসলো, ফোনটাকে উল্টে পাল্টে ঠান্ডা ফ্লোরে রুটির মতো ভাজলো কিছুক্ষণ, কিন্তু ফলাফল শূন্য। ফ্লোরটাও বেইমানি করছে তার সাথে। পাশের ফ্রিজের উপর হাত রেখে ঠান্ডা করে তারপর ফোন চেপে ধরেছে। এ যেন জ্বরাক্রান্ত ফোনকে জলপট্টি দিচ্ছে। প্রায় 15 মিনিট পর বুকে অনেক সাহস নিয়ে মায়ের বালিশের নিচে ফোন রেখে দ্রুত পায়ে রুমের দিকে দিল এক ছুট। দরজার সামনে গিয়ে ভেতরে ঢুকতে গেলে পেছন থেকে কেউ চুলের বেনি ধরে টেনে ধরলো। অন্তরাত্মা উড়ে গেল আরশির। নিশ্চয়ই এ কোনো ভূত হবে। পেটের ভেতরে সমস্ত চিৎকার ঘুরপাক খাচ্ছে, কিছুতেই তারা কণ্ঠনালী ভেদ করে বাইরে আসতে পারছে না। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই অন্ধকারের মধ্যে গাল চেপে ধরলো কোনো ছায়া। টেনে রুমের মধ্যে এনে লাইট জ্বালাতেই আরো ভয় পেয়ে গেল আরশি। স্পর্শী রাগী অবয়বে এখনো তার গাল চেপে ধরে আছে। ঝাঁঝালো স্বরে বলল, এই জন্য আজ আমার সাথে ঘুমাসনি, ফোনে ধরেছে তোকে, তোর ফোন ছুটাচ্ছি আমি। ঠোঁটে কেঁদে দিল আরশি, নাক টেনে বলল, তোর পায়ে পড়ি আপু, আম্মুকে বলিস না প্লিজ, আর এমন করব না। ধমক মারল স্পর্শী, বলল, এই একদম চেঁচাবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মায়ের যেন ঘুম ভাঙে না, চুপচাপ ঘুমাতে যা, সকালে উঠে তারপর তোকে দেখাচ্ছি। এ যেন বাঘের হাত থেকে ছাড়া পেয়েছে আরশি। কোনো মতে স্পর্শী বেরোতেই ভেতর থেকে দরজা আটকে দিল। তারপর চেঁচানো স্বরে দরজার ওপাশ থেকে বলল, হ্যাঁ টিপসি ফোন, আমি একা করছি নাকি? তুইও তো এতক্ষণ ফোন টিপছিস, এখন চার্জ শেষ তাই বাইরে বার হয়েছিস। আমি কিছু বুঝি না নাকি? তোকে ফোন কিনে দিছে, এখন সারা রাত দিন তুই চালাস। আমাকে তো ফোন দেয় নাই, একটু মাঝে মধ্যে চুরি করে চালাই, তাতেও তোর এত জ্বালা কেন? আমার কি কোনো অধিকার নাই নাকি? দরজার উপর হুকুম করে ধাক্কা মারল স্পর্শী। চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস থাকলে দরজা খুলে কথাগুলো বল, অসভ্যের বাচ্চা। আর একটা কথাও যেন আমি না শুনি, তাহলে কিন্তু দরজা ভেঙে এসে পিটাবো। এই যাত্রায় থেমে গেল আরশি। ফ্যান ছেড়ে কাঁথামুড়ি দিয়ে গুনগুনিয়ে কাঁদতে লাগলো ফোনের দুঃখে। তার কি কোনো অধিকার নেই? বড় বোন পাবে অথচ সে পাবে না কেন? কেন এই বৈষম্য? পরপর দরজার উপর দড়াম করে শব্দ হচ্ছে, সাথে সাথে শাসনের সুরে কেউ বলছে, এই আরশি ওঠ, 7:30 তো বেজে গেল, তাড়াতাড়ি ওঠ, আমাকে যেতে হবে, গেট আটকে দে। বিরক্তির সাথে চোখ দুটো খুলল। এতে শান্তির ঘুম ভাঙাচ্ছে দেখে এক প্রকার কান্না চলে এলো। মুখ ভেঙে বলল, উফ আম্মু, তুমি এত জ্বালাও কেন আমাকে? প্রতিদিন সকালবেলা কি এমন হয় তোমার? ভাল লাগে না। বলতে বলতেই খাট থেকে নামলো। রুমের জানালা খুলতেই এক ফালি তেজস্বী আলো এসে আক্রমণ করলো সারা মুখে। বিরক্তিতে আবারও মুখ কুচকে এলো। থমথম করতে করতে দরজা খুললো। আর একটু সামলে যেতেই দেখলো মা এখনো খুন্তি নাড়ছে। মাথা বিগড়ে গেল একেবারে। রাগ নিয়ে বললেন, তোমার তো এখনো রান্নাই হয়নি, অথচ আমাকে এত ডাকাডাকি করছিলে কেন? প্রতিদিন যাওয়া 1-1.5 ঘন্টার আগে থেকে সাইরেন বাজাতে শুরু করো, ভাল লাগে না। আলতো হাসলেন পিপাসা। আর সে ঘুম ঘুম চোখে নাকমুখ কুচকে হাঁটতে হাঁটতে আবারও রুমের সামনে গেল। গত রাতের কথা মনে হতেই কাত হয়ে স্পর্শীর রুমের দিকে চাইলো। পুরো রুম ফাঁকা। 2 পা হেঁটে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু আপু কোথায়? পিপাসা ব্যস্ত হাতে রান্নায় মন দিতে দিতেই বলল, টিউশনিতে গেছে। ও, বলেই মায়ের রুমের দিকে এগিয়ে গেল। চার্জে থাকা ফোনটাকে হাতে ধরে মায়ের উদ্দেশ্যে বলল, আমার আজকে কোচিং হবে কি না আলোকে জিজ্ঞেস করে দেখি। 5 মিনিটেই আবার চার্জে লাগাচ্ছি মোবাইল। মায়ের কোনো উত্তরের অপেক্ষায় না থেকেই রুমে ঢুকলো আরশি। ফেসবুক ওপেন করতেই বুকটা ধক করে উঠল। সিন করেছে সেই অ্যাটিটিউডওয়ালা ব্যাটা, কিন্তু রিপ্লাই দেয়নি।
আজব, সে কি আরশিকে অপমান করলো? না, এ তো মানা যায় না। ফোন হাতে দাঁত কামড়ে হেসেই পুনরায় গুটিসুটি অক্ষরে লিখলো। কেমন আছেন? বানান ভুল হয়েছে দেখে জিভ কাটলো, আবারও ছোট ছোট অক্ষরে লিখলো। কেমন আছেন? এবারেও তাড়াহুড়োতে ভুল করে ফেললো, মুখমণ্ডলে বিরক্তি এড়ে লিখলো। ধুর। মেসেজের টুংটাং আওয়াজে বিছানা থেকে উঠে বসলো পাভেল। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়েই মেসেঞ্জারে ঢুকলো। লিস্ট থাকা আরশিয়া সর্দার আইডিতে ঢুকতেই মুখ চেপে হেসে ফেললো। ওদিকে ইতিমধ্যেই আরশি তাদের 2বার ভুল বানানে মেসেজ সেন্ড করলো। পাভেল ত্রস্ত হতে তার বানানকে শুধরে লিখলো, কেমন আছেন? সাথে হাসির ইমোজি। মুহূর্তেই ওপাশ থেকে সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। আলহামদুলিল্লাহ ভালো। কে আপনি? অবাক হয়ে গেল পাভেল, বলল, আমি কে মানে? আজব তো, জিজ্ঞেস করলেন কেমন আছি, বললাম ভালো। এবারে আপনার পরিচয় দিবেন না? কে আপনি? অপরিচিত মেয়েদেরকে কেমন আছেন জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? বাকরুদ্ধ হয়ে গেল পাভেল। মস্তিষ্ক যেন সাময়িকভাবে ফাঁকা হয়ে গেছে। ফোন হাতে কিছুক্ষণ হাঁ হয়ে মেসেজের দিকে তাকিয়ে রইল। কি বলা উচিত তার? এরই মধ্যে ওপাশ থেকে আরশি আবারও মেসেজ দিল। কি হলো বললেন না তো, কে আপনি? এই, তুই ফোন রাখবি এখন? মুখ ধুতে যা। ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন নিয়ে বসেছে। দ্রুত কেটে আটকা। ডাক শুনতেই চমকে উঠল আরশি, দ্রুত হাতে টাইপ করলো। এই শুনুন, আমি আপনার সাথে পরে কথা বলবো, এখন মা ডাকছে। ওকে বাই। পাভেল ভ্রুকুচকে তাকিয়ে রইল মেসেজের দিকে। আশ্চর্য, এই মেয়েকে মেসেজ দিতে কে বলেছে, আর যেতে বা কে বলেছে? তার ছেলে কথাকার। টানা 3বার গেটে ধাক্কা দেওয়ার পর ঢুলতে ঢুলতে গেট খুললো আরশি। স্পর্শী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, হুশ থাকে কোথায়? কোন রাজ্যে ছিলি? কতক্ষণ ধরে গেট ধাক্কাচ্ছি, তুই জানিস না এখন আমি ক্যাম্পাসে যাব? কোনো সাড়া দিল না আরশি। চুপটি করে বোনের পেছন পেছন রুমে ঢুকলো। স্পর্শী বই বের করে ব্যাগের ভেতর ঢুকাচ্ছে, তারপর ত্রস্ত পায়ে রান্নাঘরে ঢুকে খাবার বেড়ে খেতেও লাগলো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে আরশি বলল, আপু, তোমার টিউশনি করিয়ে আবার ক্লাস করতে কষ্ট হয় না? সেই সকালে বের হও, দুজনকে পড়িয়ে ভার্সিটিতে যাও, আবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত 4 জনকে পড়াও, এরপর আবার নিজের পড়া। কষ্ট হয় না তোমার? আরশির দিকে এক ঝলক তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। মুখের খাবারটুকু শেষ করে অত্যন্ত ধীর বলল, কলেজে যাবি না? না, 3টার সময় কোচিং আছে, ওখানেই যাব শুধু। অত্যন্ত ধীরে বলল। আরশি আনমনে বলল। মুহূর্তেই চট করে তার দিকে তাকালো স্পর্শী। আরশির কোচিং পর্যন্ত খোঁজ নিয়ে বলেছে পিয়াসা। ব্যাপারটা মোটেও অবহেলা করা যাবে না। পরবর্তী লোকমা মুখ নিতে নিতে বলল, এই ছেলেটা কি কখনো তোকে ডিস্টার্ব করেছে? পিয়াসের ছবি দেখিয়ে আরশি ছবির উপর হুমড়ি খেয়ে দেখলো, তারপর বলল, না তো, কেন? কখনো দেখি শুনি রাস্তায়? স্পর্শী আবারও বলল। আরশি ঠোঁট উল্টে বলল, না, কিন্তু কেন? শান্ত হয়ে নিঃশ্বাস নিল স্পর্শী। তার মানে তার ধারণাই ঠিক। আরশির ব্যাপারে কারো থেকে খোঁজ নিলেও তাকে কখনো সরাসরি কোনো রকম ডিস্টার্ব করেনি। মুখকে সিরিয়াস বানিয়ে আরশির দিকে চেয়ে বলল, কখনো যদি দেখিস এই ছেলে তোর পিছু নিয়েছে বা তোকে কাছে ডেকেছে, তৎক্ষণাৎ চিৎকার করে লোক জড়ো করবি আর সবাইকে বলবি ও তোকে ডিস্টার্ব করছিল। আর আশেপাশের লোকজন না থাকলে ছুটে বাড়ির দিকে অথবা যেখানে লোকজন বেশি থাকবে সেদিকে যাবি, মনে থাকে জানো। আর হ্যাঁ, বিকাল থেকে আমি তোকে কোচিংয়ে দিয়ে আসবো। অবাক হয়ে তাকিয়ে রইল। আরশি বলল, শুধুমাত্র ডাকলেই চেঁচাবো? কিন্তু কেন? লোকটা কি সন্ত্রাস? কিন্তু দেখে তো ভীষণ হ্যান্ডসাম মনে হচ্ছে। বিরক্ত হলো স্পর্শী, চেঁচিয়ে বলল, কিছু তোকে যা বলেছি সেটা মনে রাখবি। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোর থেকে আমি ভালো বুঝি। একটা কথা মাথায় রাখবি, আমার মাথার উপর বাবার ছায়া নেই, আর না তো কোনো বড় ভাই আছে। এমন কেউ নেই যে আমাদের অগোছালো জীবনটাকে প্রোটেক্ট করার জন্য ছায়া হয়ে থাকবে। স্কুল থেকে সোজা বাড়ি আসবি, কোনো বন্ধু বান্ধবীদের সাথে যেন আড্ডা দিতে না দেখি। বুঝলো আরশি, কিন্তু বাবার কথা মনে হতেই ভীষণ মন খারাপ হলো। এই বাবা শব্দটা সে জন্মের আগেই হারিয়েছে। চিরদিনের মতো এতিম সে।
তাদের মাথার উপর কোনো ছাদ নেই, নিজেদেরই সারাক্ষণ এই হাত দুটো উপরের দিকে মেলে ধরে নিজেদের প্রোটেক্ট করতে হয়। কিছুটা চিন্তিত হয়ে স্পর্শীর উদ্দেশ্যে বলল, কিন্তু আপু, লোকটা যদি খারাপই হয় তাহলে তো তোমার আরও সাবধান হওয়া উচিত। তুমি তো রাত বিরাতে বাইরে থাকো, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, মাকে কি জানাবো? কিছুক্ষণ থম মেরে বসে রইল স্পর্শী, দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমারটা আমি বুঝে নিব, মাকে জানানোর দরকার নেই। তুই ঠিক মতো চলিস। আর হ্যাঁ, আমি বের হচ্ছি, গেট ভালো করে লাগিয়ে দিস। আর আমার আসতে দেরি হলে মাকে ক্যাম্পাসে যেতে। বলতে গিয়েও থেমে গেল স্পর্শী, পরক্ষণেই বলল, না, আমার দেরি হবে না, এসে যাব হয়তো। রৌদ্র উজ্জ্বল দিন, মাথার পূর্ব দিকের সূর্যটা নিজস্ব আলো নিয়ে বিস্তার করছে পুরো ধরণীময়। ঘড়ির ঘন্টার কাঁটাটা তখনও 10টাকে ছোঁয়নি। গেটের ভেতর পা রেখে খানিকটা অবাক হলো স্পর্শী। প্রতিদিনের মতো পিয়াজ তার দলবল নিয়ে উপস্থিত নেই সেখানে। সন্দেহের দানা বাঁধল মনে, আরো চমকে উঠল। আরেকটু সামনে এগিয়ে বাম দিকে চাইতেই আরো চমকে উঠল। মাঠের এই কোনায় গাছের সাথে ঘেঁষে ফোঁপাচ্ছে এক মেয়ে। পেছন থেকে দেখে মনে হচ্ছে না সে কাঁদছে, তারপরেই মন মানল না। আলতো পায়ে না চাইতেও চলে গেল সেদিকে। মেয়েটার থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? মুহূর্তেই চমকে উঠল সামনের মেয়েটি। নিচু মাথাটাকে খানিকটা উপরে তুলে দেখে নিল স্পর্শীকে। সাথে সাথেই চেহারার মধ্যে ভীতিকর অস্বস্তি দেখা দিল। স্পর্শী চোখ বুলিয়ে দেখে নিল আর একবার। দেখেই মনে হচ্ছে তার থেকে জুনিয়র, হয়তো ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের হবে। চোখগুলো লাল হয়ে আছে, এখন না কাঁদলেও দেখেই বোঝাচ্ছে কিছুক্ষণ আগে কেঁদেছে, যার হেঁচকি এখনো থামেনি। মেয়েটাকে নীরব দেখে পুনরায় জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে? আমাকে বলো। হঠাৎ এমন স্নিগ্ধ কণ্ঠস্বর শুনে হয়তো ভয় কমলো তার। এমনিতেই ভার্সিটি লাইফের সিনিয়র মানেই এক আতঙ্কের নাম, সেখানে হুট করে এমন গম্ভীর কণ্ঠস্বর নিয়ে কথা বললে ভয় পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছুটা নিচু হলো স্পর্শী, হাত বাড়িয়ে মেয়েটাকে তুলে আলতো হেসে বলল, ভয় পেও না, আমি 3rd ইয়ারের, তোমার সিনিয়রই হব। আমাকে নির্ভয়ে বলো, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। মেয়েটা যেন সাহস পেল অনেকটা। ঢোক গিয়ে আশেপাশে চেয়ে আরেকটু কাছে গেল স্পর্শীর, যেন অন্যরা দেখে মনে করে সেই সিনিয়র আপুর পরিচিত। কিছুটা স্নিগ্ধ কণ্ঠে বলল, আপু, আমি ফার্স্ট ইয়ারে। স্পর্শী ভ্রু কুঁচকে তাকালো, কিছুক্ষণ ভেবে বলল, কেউ কে র‍্যাগ দিয়েছে? বলতেই সারা মুখে আবারও অন্ধকার বিরাজ করলো মেয়েটার। চোখ দুটো পুনরায় ছলছল করে উঠল, ভেঙে যাওয়া কণ্ঠে বলে উঠল, এক ভাইয়া আর তার দলবল আমাকে বাজেভাবে র‍্যাগ দিয়েছে, ওরা বলছে। কথা শেষ করার আগেই ফুঁসে উঠল স্পর্শী, দাঁতে দাঁত চেপে বলল, সাথে কোনো আপু ছিল? মাথা নাড়িয়ে না বলল মেয়েটা। অবাক হয়ে গেল স্পর্শী, বলল, আশেপাশের কেউ কিছু বললো না? কোনো স্টুডেন্ট বাধা দেয়নি? আর কি বলেছে তোমায় ওরা? আমি আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছিলাম, তখন হুট করে একটা বড় ভাই ডাক দিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওনাদের সামনে দাঁড়াতেই ফুঁসে উঠে বলল, সালাম দাওনি কেন? সিনিয়র ভাইদের সালাম দিতে হয় জানো না? আমি তারপর সালামও দিয়েছি, কিন্তু তাও ওনারা থামেনি। আমার চশমা খুলে নিয়ে ভেঙে ফেলেছে। আমার নোটস খাতা নিয়ে বলল, এটা কোনো হাতের লেখার মধ্যে পড়ে? তেলাপোকা হেঁটে গেছে মনে হয়। তারপর আমার পারিবারিক শিক্ষা নিয়েও অনেক অপমান করেছে। আমার নোটস ছিঁড়ে ফেলেছে। এখন বলছে আমাকে নাকি এখন থেকে 10 দিন ওনার অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। স্পর্শী কিছুটা চিন্তিত হলো, তারপর পুনরায় জিজ্ঞেস করলো, আর কিছু বলেনি? এইটুকুই? অস্বস্তিতে পড়ল মেয়েটা, নিজের জড়তা কাটিয়ে নিচে তাকিয়ে আস্তে করে বলল, উনি কথাগুলো বলার পুরোটা সময় আমার ঘাড়ে হাত দিয়ে রেখেছিল। অনেক বাজেভাবে আঙুলগুলো দিয়ে গলায় ছুঁয়েছে। বাক রুদ্ধ হয়ে গেল স্পর্শী। শরীরে থাকা রক্তিম বর্ণীয় তরল পদার্থ তরতর করে গরম হতে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, আশেপাশে কেউ ছিল না? কিচ্ছু বলেনি কেউ? না, ওনারা আমাকে ডেকে ওই জঙ্গলের পাশে নিয়ে গেছিল।
আর কিছু শোনার প্রয়াস না করেই মেয়েটার হাত ধরে টেনে ইংলিশ ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল। আজকের ক্লাস চুলোই যাক, কিন্তু পিয়াসের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। পিয়াস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও সে তৃতীয় বর্ষের। এক্ষেত্রে জুনিয়র হিসেবে একজন সিনিয়রের সাথে বুঝে শুনে লড়াইয়ে নামতে হবে। ডিপার্টমেন্টের সামনে যেতেই চোখে পড়ল ফারজানা রুমি আপুকে। তিনি ফাইনাল ইয়ারের ছাত্রী, বলতে গেলে জুনিয়র মেয়েদের ভরসার স্থান। অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিবাদ করে টিকে আছে ক্যাম্পাসে। তাকে সকল ঘটনা বলতেই অবাক হয়ে গেল, কেননা বর্তমান ক্যাম্পাসের নিয়ম অনুসারে কোনো ছেলে জুনিয়র মেয়েদের র্যাক দিতে পারবে না। র্যাক দিতে হলে মেয়েরা মেয়েদের এবং ছেলেরা ছেলেদেরই দিতে পারবে, যেটা বর্তমান ভিসির আদেশ। কোনো রকম সময় নষ্ট না করে স্পর্শীকে সাথে করে মেয়েটাকে নিয়ে গেল উপর মহলে। দুপুর 12:30, মাথার উপর সূর্যটা প্রায় এসে পড়েছে। ল ডিপার্টমেন্টের সামনে রাস্তাটায় শ্রেয়সীর সাথে হাঁটছে স্পর্শী। এর মধ্যেই প্রবল বেগে নিজের বাইক থামালো পিয়াস। চমকে দুপা পেছনে দাঁড়িয়ে গেল দুজন। আর একটু হলেই চাকার নিচে পা পড়েছে তো স্পর্শীর। নিজের সমস্ত ক্ষোভ মেটানোর উদ্দেশ্যেই যে পিয়াস এমনটা করেছে সে বিষয়ে নিশ্চিত স্পর্শী। বাইক থেকে নেমে তার সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে রেগে পিয়াস বলল, তুই সব জায়গায় এমন মাতব্বরি করিস কেন? ওই, তোরে কিছু করছি আমি? তোরে ছুঁইছিলাম নাকি তোরে রেপ করছিলাম? তোর এত জলে কেন? আমার যা খুশি আমি তাই করব, তাতে তোর কি? তোর কত বড় সাহস, তুই আমার নামে কমপ্লেন করছিস? তোকে তো দেখে নেব আমি, তোর কি অবস্থা করি তুই শুধু দেখিস। জনমানব ভর্তি রাস্তার মধ্যে এমন লেইম ওয়ার্ড ইউজ করে স্পর্শীকে কেউ ধমকাচ্ছে ভাবতেই মাথা ফাঁকা হয়ে গেল। ক্ষেপে 2 কদম সামনে এগিয়ে ডান হাতের তর্জনী উঁচু করে চিৎকার করে বলল, এই পিয়াস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমার ক্ষতি করবি? ব্যাপারটা ভীষণ হাস্যকর। ওকে ফাইন, চেষ্টা করে দেখিস। খোদার কসম, ফার্স্ট টাইম শুধু কমপ্লেন করে থেমেছি, কিন্তু সেকেন্ড টাইম তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। অসভ্যর বাচ্চা, কুত্তার মতো চরিত্র বানিয়েছিস। যেখানে যা দেখিস সেটাই দেখে চোখে দেখার স্বাদ ওঠে। তোর জন্য ভার্সিটির জুনিয়ররা শান্তিতে থাকতে পারে না। একটু চিন্তা করে দেখিস তো, ঠিক কতগুলো মেয়েকে এ পর্যন্ত জ্বালিয়েছিস তুই। ওরা যদি একত্র হয়ে একবার প্রতিবাদ করতে নামে না, তাহলে তোর এক টুকরো মাংস কেউ ভাগে পাবে না। সাবধান হয়ে যা। সিনিয়র তুই আমার। যেখানে আপনি করে সম্মান করবে, সেখানে তোকে তুই ডাকতেও ঘেন্না লাগছে। একটু তো শুধরে যা। বাপ মায়ের শিক্ষার উপরে অন্তত আঙুল তোলাস না, চরিত্রহীন। থেমে শান্ত হয়ে বলল, এ ভাই শোন, একটু ভালো হ। যাদের ডিস্টার্ব করতেছিস তাদের কাছে একটু ক্ষমা টমা চেয়ে পড়ালেখায় মন দে। বলেই সেখান থেকে সামনে এগিয়ে গেল স্পর্শী। সেখান থেকে পিয়াস লালসার দৃষ্টিতে তাকালো তার দিকে। তারপর বিশ্রীভাবে হেসে উচ্চস্বরে বলল, ওকে ডার্লিং, লাস্ট আরেকবার খারাপ হই, পরে একসাথে ক্ষমা চেয়ে নেব। স্পর্শী শুনেও যেন শুনল না। আশেপাশের অনেকেই শুনেও তেমন রিয়াক্ট করলো না। এর চরিত্রের ব্যাপারে ডিপার্টমেন্টের কম বেশি সবারই জানা। করেও রুখতে পারেনি একে। তার ক্ষমতাধর ভাই সামলে নিয়েছে সবকিছু। কেটে গেছে সেদিন, সব ভালোভাবে কাটলেও বাদ সাধলো পরদিন সকালবেলা। এক স্টুডেন্ট বাড়িতে অনুপস্থিত থাকায় বাসায়ই রয়ে গেছে স্পর্শী। মা তাকে দেখে আগে আগেই চলে গেছে পার্লারে। চেয়ারে বসে সকালের খাবার মুখে দিতে গেটের উপর ধাক্কার শব্দ হলো। চমকে গেল স্পর্শী। আরশি তো কলেজে গেছে, কিছুদিন পরেই সেকেন্ড ইয়ারে উঠবে। আসন্ন এক্সামের তোড়ে আগে ভাগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। তাহলে কে এলো এই অসময়ে? ভাবার আগেই পুনরায় ধাক্কা পড়লো প্রবল ভাগে। গেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আর শিওর উঠল। একে একে বিরতিহীনভাবে ধাক্কা পড়ছে লোহার আস্তরণের উপর। ভেতর থেকে সিটকানি খুলতেই চাপটে পড়ল স্পর্শীর গায়ের উপর। এলোমেলো চুলের এই কলেজ ড্রেস পড়ুয়া বোনকে দেখতেই পিলে চমকে উঠল। স্পর্শীকে কিছু না বলেই কাপা হাতে লাগিয়ে দিল গেট, যেন ভেতরে সেই দানব ঢুকে পড়বে। ব্যাগের ভার আর শরীরে সইতে পারল না। কাঁধ ভেসে মাটিতে পড়তেই ধরে ফেলল স্পর্শী।
একে একে কি হয়েছে বারবার জিজ্ঞেস করতেও সাড়া পেল না অর্ষির থেকে। একটা ঘোরের মধ্যে আছে সে, পাগুলো যেন পাথরের ন্যায় ওজন হয়ে গেছে, সামনে মোটে এগোতে পারছে না। অসহায় হয়েই বসে পড়লো দেওয়াল ঘেঁষে, কান্নারত অবস্থায় বলল, আপু, আমাকে প্লিজ রুমে নিয়ে চলো, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। স্পর্শী হা হয়ে গেল। ভেতরের উত্তেজনায় যেন হাতটা বাইরে বের হয়ে আসতে চাইছে। ব্যাগ ফেলে দিল, দুহাত দিয়ে চাপটে ধরলো আরশিকে। নিচের উপর সমস্ত ভর নিয়ে এগিয়ে গেল রুমের মধ্যে। বিছানার উপর বসাতেই সমস্ত ভর ছেড়ে দিল আরশি। ধূপ করে পড়ে গেল বিছানায়। চিত হয়ে শুতেই কাঁধের উপর থেকে এলোমেলো চুলগুলো সরে চলে গেল বিছানার চাদরের উপর। সাথে সাথেই দৃশ্যমান হলো ইউনিফর্ম ছিঁড়ে শরীরের আঁচড়ানো কাঁধটা। মাথা শূন্য হয়ে গেল স্পর্শীর। আরশির দিকে তাকাতেই দেখলো নিথর হয়ে তাকিয়ে আছে জানালার দিকে এক ধ্যানে। দু চোখ দিয়ে বের হওয়া নিঃশব্দের অশ্রুকোলো কলিজাটা কেটে ফেলছে স্পর্শীর। সোজা বেরিয়ে এলো রুম থেকে। তাহলে কি কোনো জানোয়ারের হিংস্রতার কবল হলো তার বোন? কিন্তু বাসা থেকে বের হলোই তো 15 মিনিটের মতো, এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? উফ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। জগ থেকে পানি ঢেলে দ্রুত পায়ে চলে এলো আবারও রুমে। আরশিকে উঠিয়ে বুকের সাথে ঠেস দিয়ে পানি খাওয়ালো। বেশ কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, কে ছিল? মুহূর্তেই আবারও কান্নায় ভেঙে পড়ল আরশি। ঘুরে স্পর্শীকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। একটা সময় কান্নার বেগ কমলে হেঁচকি দিতে দিতে বলল, আপু, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আগে পিছে রাস্তায় কেউ ছিল না। বালির মাঠের কাছে যেতেই হুট করে কোত্থেকে যেন বাইক নিয়ে চলে এলো। আমি পাত্তা দিইনি, কিন্তু আমার কাছে আসতেই সেকেন্ডের মধ্যে হাত ধরে টেনে বাইকে ওঠাতে চেয়েছিল। ওরা দুজন ছিল বাইকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কামড় মেরে দিয়েছিলাম। আর তখনই আমার চুল টেনে ধরে ধাক্কা মেরে ফেলে দেয় বালির মধ্যে। উঠে যখন পেছনে দৌড় দিতে গিয়েছি, তখন জামাটা টেনে ধরেছিল, ওই সময় ছিঁড়ে গেছে। এর মধ্যে পাশের বাড়ি থেকে একটা লোক বের হতেই পালিয়ে যায়। আপু, প্লিজ তুমি মাকে কিছু বলো না, মা জানলে উল্টো আমাকেই দোষ দিবে। দুহাত দিয়ে মাথা চেপে ধরল স্পর্শী। দ্রুত নিজের রাগকে সংবরণ করে বলল, ছেলে দুটো কে ছিল? তুই কি চিনিস ওদের? না আপু, এর আগে কখনো দেখিও নি, কিন্তু সামনেরটাকে চেনা চেনা লাগছিল। পাশের টেবিল থেকে ফোন নিয়ে দ্রুত ঢুকলো পিয়াসের আইডিতে। প্রোফাইল ফটো বের করে আরশির সামনে দিয়ে বলল, ও ছিল কি? আরশি সাই দিতেই স্পর্শী বিছানা থেকে উঠে পড়ল। 2 মিনিটে ড্রেস চেঞ্জ করে চুল আঁচড়ে নিবি। বলেই ব্যাগ থেকে অনন্দার রুমের চাবি হাতে নিল। বোনের হাত ধরে টেনে বেরিয়ে এলো বাসার বাইরে। স্ট্যান্ডে গিয়ে বাস ধরার সময় নাই। সোসাইটি গেটের সামনে থেকেই সরাসরি রিক্সা ধরলো ক্যাম্পাসে যাওয়ার। ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই ড্রাইভারকে বলল প্রীতিলতা হলের দিকে যেতে। রাগে ভেতরে রক্ত টকবক টকবক করে ফুটছে। গতকালকেই ছাত্রলীগের নেতা রাতুল ভাইকে জানিয়েছিল পিয়াসের কথা। এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিল, সে ধমকাধমকি করলেও শোনেনি পিয়াস। পরে দলবল নিয়ে পিয়াসকে মারার উদ্দেশ্যে যেতে গেলেই বারণ করেছিল স্পর্শী। ভেবেছে শুধরে যাবে, কিন্তু ভুল, বিশাল বড় ভুল। আজ যদি ওই বৃদ্ধ লোকটা এসে না পড়তো, তাহলে দুজন মিলে আরশিকে তুলে নিয়ে যাওয়া মোটেও অসম্ভবের কিছু না। পাশেই পরিত্যক্ত সোয়ামিল ছিল, এমন না দূরে নেওয়ার কোনো দরকার ছিল তাদের। উফ, ভাবতে পারছে না স্পর্শী কি হয়ে যেত আজ। বোনটাকে কি আদেও জীবিত পেত সে? হলের সামনে থামতেই আরশিকে রিকশায় বসিয়েই ভেতরে গেল স্পর্শী। 607 নম্বর রুমেই অনন্দা থাকে। একটা চাবি স্পর্শীর কাছেও আছে। রুমে ঢুকে কাঙ্ক্ষিত বেডটার নিচ থেকে ট্রাঙ্ক বের করলো। সেটা খুলতেই ভেতর থেকে বের করলো হকি স্টিক। এগুলো রুমি আপুই ওকে রাখতে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। বাসায় মায়ের জন্য রাখাটা উচিত হবে না বলেই অনন্দার রুমে রেখেছে। স্টিক হাতে পুনরায় রুম বন্ধ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হল থেকে বেরিয়ে রিকশায় উঠতেই ভয় পেয়ে গেল আরশি। স্পর্শীর হাতে স্টিক দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। যেতে যেতে অনেকেই স্পর্শীকে আর চোখে দেখে নিল। কেউ কেউ একে অপরকে ফিসফিস করে বলল,
লোক প্রশাসন ডিপার্টমেন্টের সামনে নামতেই ভাড়া চুকিয়ে দিল স্পর্শী। আরশিকে নিয়ে হেঁটে এলো ভবনের সামনে। গায়ের ওড়না খুলে বুক পেঁচিয়ে বেঁধে নিল কোমরে। মাঠের ওই প্রান্তে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে পিয়াস। দাবানলের মতো এগিয়ে গেল স্পর্শী, কলার ধরে টেনে নিয়ে এলো সামনের দিকে। আচমকা এমন কাণ্ডে অবাক হয়ে গেল উপস্থিত সবাই। কেউ কেউ বুঝতে পারলো আগত তাণ্ডব, কেউ আবার জড়ো হলো তাদের ঘিরে। সেকেন্ড ব্যয় না করে শরীরের সর্বোচ্চ জোরে আঘাত করলো পিয়াসের পায়ে। আচমকাই এমন আক্রমণ বুঝে উঠতে পারল না পিয়াস। হাঁটু ভেঙে বসে পড়লো পা ধরে। নুইয়ে পড়তেই দমাদম পিঠের উপরে পেটাতে লাগলো স্পর্শী। পিয়াসের সঙ্গ দেওয়া বন্ধুটা পালিয়েছে ইতিমধ্যেই। তাকে পালাতে দেখে আশেপাশের অনেকেই আঁচ করতে পারলো অঘটনটাকে। একজন মোটা তাজা পুরুষের সামনে স্পর্শী কিছুই নয়। পিয়াস চাইলেই এক মুহূর্তে আক্রমণ করতে পারে তার উপর, কিন্তু স্ত্রীক হাতে অনবরত পেটাতে থাকা স্পর্শী সেকেন্ডও সময় দিচ্ছে না তাকে উঠে দাঁড়ানোর। এরই মধ্যে সেখানে হাজির হলো ফারজানা, রুমি, রাতুল সহ আরো অনেকে। রুমি স্পর্শীকে থামানোর প্রয়াস করতেই তেতে উঠল পুনরায়, চিৎকার করে বলল, খবরদার আপু, আমাকে থামানোর চেষ্টাও করবে না। অনেক শুনেছি তোমাদের কথা, বারবার নালিশ করেছি ওপর মহলে, কিন্তু ফলটা কি হলো? ওরা আমার বোনের দিকে নজর দিয়েছে। জানোয়ারটা আমার সাথে না পেরে কুকুরের মতো আমার বোনকে কামড়াতে গেছিল। ওর দাঁত উপড়ে নেব আমি। জানি ক্যাম্পাসে এরকম মারপিট করা মোটেও সুবিধার হবে না আমার জন্য। হয়তো বহিষ্কারও করতে পারে এই জন্য, কিন্তু তাই বলে বসে থাকবো না। একবার তো নয়, কমপক্ষে 100 বার কমপ্লেন করেছি কুকুরটার নামে, কিন্তু তারা ওই ধমক পর্যন্ত দিয়েই বসে থেকেছে। ও আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল। ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে পিয়াস, ঠোঁট ফেটে রক্ত গলগল করে পড়ছে। আশেপাশে অসংখ্য শিক্ষার্থী, ছাত্রলীগের ছেলেপেলে, প্রাক্তন শিক্ষার্থী দেখে সামলে নিল নিজেকে। এত কিছুর মধ্যেই বিশ্রীভাবে হেসে দিল সবার সামনে। এখানে কিছু করতে গেলে উল্টে মার খেতে হবে সবার, কিন্তু এই ভুল তো করবে না পিয়াস। সে তো সুযোগ বুঝে ছোবল মারবে। খোঁড়াতে খোঁড়াতে 2 কদম সামনে আগাতেই কিছু ফ্রেন্ডরা এসে ধরল। মুহূর্তেই গা ঝাড়া মেরে ফেলে দিল তাদের। মুখ দিয়ে বিশ্রী গালিগালাজ করে বলল, এতক্ষণ যখন আসিসনি, এখনো আসার চেষ্টাও করবি না। ক্ষান্ত হলো না স্পর্শী। রাগকে ছাড়তে আশেপাশে তাকাতেই নজরে পড়ল পিয়াসের ফোন। হাতে নিতেই দেখলো কিছু বিশ্রী চ্যাটিং। কেটে বের হয়ে ঢুকলো কন্ট্যাক্ট লিস্টে। প্রথম নাম্বার ভাই লিখে সেভ করা দেখেই কল লাগালো সেখানে। 2 বার রিং হতেই রিসিভড হলো। গম্ভীর স্বরে কেউ বলল, হ্যাঁ বল। তেতে উঠল স্পর্শী, ঝাঁঝালো কণ্ঠে বলল, বলা বলি পরে, আগে বলুন পিয়াস আপনার নিজের ভাই হয়? কপালে ভাঁজ পড়ে গেল ফোনের ও প্রান্তে থাকা পরশের। চিন্তিত কণ্ঠে বলল, কি আপনি? পিয়াসের ফোন আপনার কাছে কেন? ও কি ফোন হারিয়ে ফেলেছে? তাচ্ছিল্যের হাসি হাসল স্পর্শী, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, না, ফোন হারায়নি, তবে নিজেকে হারিয়েছে। শুনুন ভাই, আপনার ভাইকে সামলান। এই কুকুরের মতো স্বভাবটা পাল্টাতে বলুন, নইলে খুব শীঘ্রই আমার হাতে খুন হবে। আমার বোনের পেছনে আর একবারও যদি ওকে দেখি না, তাহলে সেরেফ খুন করে ফেলবো, চরিত্রহীন একটা। এমন ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে উঠল পরশ। ব্যতিব্যস্ত হয়ে বলল, হসপিটালে আছে আপাতত, হাত ভাঙিনি, ব্যাস পিটিয়েছি। তবে এবারেও না শুধরালে পরবর্তীতে প্রাণ নিয়ে নিব। বলেই ফোনটা কেটে বন্ধ করে দিল স্পর্শী। সে চাইছিল এটাই, ওই জানোয়ারটার কোনো অভিভাবক আসলে তাকেই বুঝিয়ে বলা যাবে। তা না হলে ওই মেন্টাল জানোয়ারটাকে সারা জীবনেও শুধরানো যাবে না। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখেই ব্যস্ত পায়ে গাড়িতে ঢুকলো পরশ। পাভেল দূর থেকে দেখেই ছুটে এলো ভাইয়ের কাছে। জিজ্ঞেস করতেই চিন্তিত কণ্ঠে বলল, এক্ষুনি ঢাকা যেতে হবে। পিয়াস আবার কোনো ঝামেলা পাকিয়েছে, এটা মেয়ে ফোন করে বলল। পিজি হসপিটালে ভর্তি করেছে, না জানি কোন অবস্থা আছে এখন। ফোন বন্ধ। অপরাহ্নের প্রথম ভাগ বিশালাকার ছাই রঙা অন্তরিক্ষের মধ্যিখানে অবস্থানরত দিনপতি তার প্রভা ছড়াচ্ছে ব্যস্ততার সাথে। তার প্রস্থানের যে সময় হয়ে এসেছে, নিজস্ব দীপ্তিকে যতটা পারছে ততটা ছড়িয়ে দিচ্ছে অবনীতলে।
এই মরুভূমির ন্যায় মস্ত দালান কোঠার মধ্যেখানে এগিয়ে যাওয়া প্রশস্ত ধুলোময় পথকে পাড়ি দিয়ে বেশ দাপটের সাথে ডিয়ারি গেটে প্রবেশ করলো তিনখানা বিলাসবহুল গাড়ি। হুট করে এই বিকেলের দিকে এমন আগমনকে মেনে নিতে পারল না অনেকেই। ফলস্বরূপ কৌতূহলী দৃষ্টিতে অবাকের ন্যায় দৃষ্টি দিল ইঞ্জিন চালিত গাড়িগুলো। গতিশীল গাড়িগুলোর দিকে। হুস হুস করে ইঞ্জিন চালিত গাড়িগুলো এগিয়ে গেল ছেলেদের আবাসিক হলের দিকে। এবারে কেউ কেউ আন্দাজ করলো হুট করে চলে আসা এই অতিথিকে। তাদের আন্দাজ করা দৃষ্টিগুলোকে সত্য প্রমাণিত করেই গাড়িগুলো থামলো কাজী নজরুল আবাসিক হলের সামনে। মুহূর্তেই দুপাশের গাড়ি থেকে নেমে এলো কালো পোশাক ও বন্দুকধারী বডিগার্ড। ডোর খুলতেই মধ্যেখানে থাকা গাড়িটি থেকে দাপটের সাথে বেরিয়ে এলো পিরোজপুর ৩-এর নবনির্বাচিত সাংসদ পরশ শিকদার। তার সাথে সাথেই ওপাশ থেকে বেরিয়ে এলো পার্সোনাল সেক্রেটারি রূপে থাকা মেঝো ভাই পাভেল শিকদার। দ্রুত পায়ে হেঁটে গেল রিসেপশনের দিকে। পাভেল বডিগার্ডদের সেখানে থাকার আদেশ দিয়ে নিজেও ছুটলো ভাইয়ের পিছু পিছু। রিসেপশনে থাকা লোকটা তাদেরকে চেনে, দেখতেই হাসি দিয়ে সালাম দিল। বাম পাশে থাকা ফর্মটা বের করে দিতেই ত্রস্ত হাতে সই করে দিল পাভেল। পরশ এতক্ষণে ভেতরে ঢুকে পড়েছে। ফর্ম রেখে ভাইয়ের পিছনে জোর পায়ে ছুটতেই নাগাল পেল। দাঁতে দাঁত চেপে করুণ কণ্ঠে বলল, এত জোরে হাঁটছিস কেন? আমার তো তোকে ধরতে রীতিমতো দৌড়াতে হচ্ছে। ভাই, একটু তো এদের সামনে আমার প্রেস্টিজটা রাখ। কোনরূপ সাড়া পেল না পরশের থেকে। নিশ্চয়ই পিয়াসকে নিয়ে বেশ চিন্তিত। বুঝতে পারতেই নিজেও গম্ভীর হয়ে গেল পাভেল। গ্রাউন্ড ফ্লোরের শেষ প্রান্তের বাম দিকেই লিফট। এর আগে পরশ এলেও পাভেল আসেনি। ফলস্বরূপ ভাইয়ের পিছু পিছু ছোট বাচ্চাদের মতো ছুটতে হচ্ছে। ৩০২ নম্বরের রুমের সামনে গিয়ে দুবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেয় আদনান। উল্টে ঘুরে পরশকে দেখেই পিলে চমকে উঠল পিয়াসের। দ্রুত খুলে রাখা শার্ট হাতে নিয়ে গায়ে চড়ানোর প্রয়াস করতেই ধরে ফেলল পাভেল। এক টানে শার্ট ধরে ছুঁড়ে ফেলল ফ্লোরে। বাম হাত ধরে টেনে ঘুরিয়ে দিল উল্টো দিকে। পুনরায় পিঠের দিকে তাকাতেই চিবুক শক্ত হয়ে গেল। স্টিকের প্রতিটি আঘাত ফর্সা পিঠময় লালচে হয়ে দৃশ্যমান হচ্ছে। পিঠে তরল তেল জাতীয় কিছু অনুভব হতেই খাটের দিকে চাইল পরশ। পাশেই মলম রাখা, হয়তো মলম লাগাচ্ছিল। দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল পিয়াস। এর আগে ভেতরটা ফেটে যাচ্ছে। কার এত বড় সাহস তাকে না জানিয়ে ভাইকে খবর দিয়েছে? স্পর্শের হাতে পড়েছিল ফোন। তার মানে কি ওই করেছে? ওকে তো ছিঁড়ে খাবে পিয়াস। এভাবে মার খেয়েছিস কেন? পরশের গম্ভীর প্রশ্নের মুখে তৎক্ষণাৎই ভাবনা থেকে বেরিয়ে এলো পিয়াস। আমতা আমতা করে বলল, তেমন কিছু না ভাই, ও আমি সামলে নেব। তুমি কেন আবার কষ্ট করে আসতে গেলে? ঠোঁট দুটো গোল করে বিরক্তিকর নিঃশ্বাস ফেললো পাভেল। বলল, কেউ তো শুধু শুধু এমন বেধরম পেটাবে না। কি করেছিলে তুই? পড়তে এসেছিস ভালো কথা, কিন্তু এমন 12 মাসে 12 বার নালিশ আসবে কেন? আর আমাদেরই বা এমন ছুটতে হবে কেন বারবার? তুই জানিস না ভাই এখন কতটা ব্যস্ত থাকে? মাথা নিচু করে ফেললো পিয়াস। পরশের অগোচরে পাভেলকে চোখ রাঙালো, যার মানে এই, তুই কেন এসেছিস এখানে? আর ভাইকে কেন রাগিয়ে দিচ্ছিস আমার বিরুদ্ধে? ঠোঁট টিপে হাসলো পাভেল। তারপর পুনরায় গা চলানো হাসি দিয়ে বলল, ছি, মান সম্মান তো পুরো ডুবিয়ে দিলে। কোন না কোন মেয়ের হাতে মার খেয়েছিস। আমি ভাবছি এই কথা কোনোভাবে পিরোজপুরে ছড়ালে কি হবে? বিরোধী পক্ষের সবাই বলবে এমপির ভাই মেয়ে মানুষের হাতে মার খায়। ছি, আমার তো লজ্জা করছে তোদের ভার্সিটিতে আসতেই। সবাই মুখ টিপে টিপে হাসছে আর বলছে ওই যে মেয়েদের হাতে মার খা পিয়াসের ভাইয়েরা এসেছে। যে শাট আপ পাভেল, আমি এই মুহূর্তে মেয়েটাকে দেখতে চাই। 10 মিনিটের মধ্যে হাজির করবে মেয়েকে। রেগে চিৎকার করে বলে উঠল পরশ। থেমে আদনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি জন্য মেরেছ ওই মেয়ে? আর তোমরা কোথায় ছিলে? আদনান পিয়াসের দিকে তাকালো। পিয়াস না বলার জন্যে বারবার মাথা নাড়িয়ে ইশারা দিলেও পরশের ধমকানির সাথে পেরে উঠতে পারল না। নিচু মুখে বলল, ওই মেয়েটাও এই জাবির স্টুডেন্ট, আমাদের জুনিয়র। ওর বোনকে পিয়াস ডিস্টার্ব করেছিল সকালের দিকে, তার জন্যে হকি স্টিক দিয়ে পিটিয়েছে। আর ভাইয়া, ওই মেয়ের ভার্সিটির সবার সাথে হাত মেলানো, ছাত্রনেতা থেকে শুরু করে
সাধারণ স্টুডেন্টরাও ওই মেয়ের কথাই হ্যামেলায়। ওখানে আমরা যদি কিছু করতে যেতাম তাহলে উল্টো মার খেতাম। পরশ অবাক হয়ে শুনল না, কপালের চামড়ায় দুভাঁজ করে গেছে ইতিমধ্যেই। পিয়াসের দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, মেয়েদেরকে ডিস্টার্ব করছিলে? বাহ, মারামারি যাবতীয় আকাম কুকাম থেকে শুরু করে এখন মেইলে ঝামেলায় পড়েছিস। এই জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম আমি। হুট করে পরশের এমন চিৎকারে ভয় পেয়ে গেল পিয়াস। দ্রুত নিজের সাফাই গাইতে বলল, ভাই, আমার কোনো দোষ নেই। ওই মেয়েকে অনেকদিন ধরে পছন্দ করি আমি, এমনকি আমাদের অনেক বছরের রিলেশন। কিন্তু হুট করে ও কিছুদিন ধরে আমাকে ইগনোর করছিল, অন্য আরেকটা রিলেশনে জড়িয়েছে। আমি মানতে পারিনি, ব্যাস রাগের বশেই ওর সাথে দেখা করতে গিয়ে এক পর্যায়ে হাত ধরেছিলাম। আর জোর করার জন্যই হয়তো ওর বোনকে বলে এমন একটা সিন ক্রিয়েট করেছে। তুমি বলো, কাউকে ভালোবাসা কি ভুল? কথাগুলো বলেই কাতর চাহনিতে তাকালো পিয়াস। ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, এসব মেয়েদের পাল্লায় পড়তে নেই ভাই। এর সাময়িক সময়ের জন্য এসে মায়াবাড়ি অন্য পুরুষে মগ্ন হয়। আমি বুঝতে পারছি তোকে। এরই মধ্যে ফোন হাতে এগিয়ে এলো রতন। পরশের উদ্দেশ্যে বলল, ভাই, ওই মেয়েটা কি পিয়াসকে মেরেছে? আপনি কথা বলে ডাকুন, আমাকে গালি দিছে। পরশ ফোনটা ধরতেই টেনে নিয়ে গেল পাভেল। ভাইয়ের উদ্দেশ্যে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি কথা বলছি, তোর বলার দরকার নেই। এমপি মানুষ, যদি মেয়েটা গালি টালি দিয়ে বসে তখন আর প্রেস্টিজ থাকবে না। সাই জানালো পরশ। ফোনটাকে কানে তুলতেই ওপাশ থেকে দাবাং মার্কা এক ধমক চলে এলো। ওই বিল গেটসের বাচ্চার টাকা কি ফোনে বেশি হয়ে গেছে? ফোন দিয়ে এমন চুপচাপ থাকার মানে কি? খুব বেশি হয়ে গেলে আমার নাম্বারে রিসার্চ করে দিস ভাই, এখন রাখ। হকচকিয়ে গেল পাভেল। ফোন কেটে দিবে এই আতঙ্কে দ্রুত বলল, আমি পাভেল শিকদার বলছি। মুহূর্তেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ভেসে আসলো, তো আমি কি করব? জানতে চেয়েছি আপনার নাম, কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলুন। পিয়াস শিকদার আমার ভাই হয়। আপনি যাকে আজকে ভার্সিটিতে সবার সামনে পিটিয়েছেন, আপনার সাথে কথা আছে। 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসে আসবেন। নাক শীতকালো স্পর্শী দাম্ভিকতার সাথে বলল, গাড়ি পাঠিয়ে দিন সোসাইটি গেটে, আসছি আমি। অবাক হয়ে গেল পাভেল। না বোঝার প্রয়াসে আবারও জিজ্ঞেস করলো, গাড়ি পাঠাবো মানে? সাথে সাথেই ওপাশ থেকে ছাড়িয়ে এলো। তেতে স্পর্শী বলল, তো আমি কি বিএমডব্লিউতে চড়ে আসব যে 10 মিনিটের মধ্যে হাজির হব? লোকাল বাস ধরতে হবে ভাই, কয় ঘন্টা লাগবে জানি না। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পরশের ইশারায় আবার থেমে গেল। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আসুন, অপরাজেই বাংলার সামনে আসবেন, আমরা সেখানে অপেক্ষা করছি। ফোন রেখে দিতেই পরশের উদ্দেশ্যে পাভেল বলল, তুই কি পাগল হয়ে গেছিস? রাতে মিটিং আছে, এই মেয়ের আসতে ক ঘন্টা লাগবে কে জানে। ততক্ষণে বসে থাকবো? আর সবকিছু বাদ দিলাম, কথা বলে যা বুঝলাম মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। যদি কিছু করে বসছে সে সময় মানসম্মান থাকবে তোর? এমনিতে যা বুঝলাম তাদের হাত চলে কথার আগে, 2-4 থাপ্পড় দিয়ে বসে, তারপরে একে মেরে ফেললেও তো সম্মান আসবে। আমার ভয় লাগছে ভাই। চোখ দুটো ছোট ছোট করে তাকালো পরশ। পিয়াসকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, যত রাতে হোক না কেন আমি থাকবো। আমি দেখতে চাই এমন হিম্মত কার যে কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলে, ততর বোনের নষ্টের জন্য। হার মানল পাভেল। নিজেও পিছু পিছু আসতে লাগলো। পিয়াস চোরা কণ্ঠে আস্তে করে বলল, ওর বাড়ি কাছেই, খুব বেশি হলে 15 মিনিট লাগবে। আর রেডিও কলোনি থেকে জাহাঙ্গীরনগর আসতে কোনো জ্যাম বাঁধে না। ত্রস্ত পায়ে গেটের ভেতরে ঢুকলো স্পর্শী। গায়ে কালো রঙের ঢোলা সালোয়ার কামিজ, গায়ের ওড়নাটা মাথায় জড়ালেও বাতাসের দাপটে তা পড়ে যাচ্ছে বারবার। দ্রুত পায়ে এগিয়ে গেল অপরাজেয় বাংলার দিকে। 10 মিনিট হাঁটতেই দেখলো পিয়াসের মুখ। ওদিকে দাঁড়িয়ে সামনে থাকা মানুষগুলোর সাথে কথা বলছে। পাশেই পার্ক করা 3-3টে গাড়ি। বেশ চেনা লাগলো গাড়িগুলো। এতগুলো বডিগার্ড পিয়াসের বন্ধু বান্ধব দেখে সামান্য ভরকালো স্পর্শী। কি ব্যাপার, তাকে মারবে নাকি এখন? মুহূর্তেই হাসি পেল তার ভাবনাতে। ত্রস্ত পায়ের সামনে এগিয়ে যেতেই পিয়াস ক্ষুব্ধ চোখে তাকালো। আমাকে ডেকেছো কেন?
বলতেই পিছু ফিরে তাকালো পরশ। সামনে সেদিনের অভদ্র মেয়েটাকে দেখতেই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। স্পর্শী নিজের কথা খই হারিয়ে ফেললো। এমন টান টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চেঁচিয়ে উঠল পাভেল। বলল, এ কি, এটা তো সেই 200 টাকা ভাই। এই, তুমি মেরেছো আমার ভাইকে? ঢোক গিলল স্পর্শী। সামনে অবাক হয়ে দাঁড়ানো পরশের চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। দাঁত চিবিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার ভাইকে মারার? আমার শুরুতে বোঝা উচিত ছিল এমন ডাকাত হাত পাকলে পকেটের সন্ত্রাস মেয়ে ছাড়া কোনো ছেলেকে পেটানোর মতো কাজ আর কারদার হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। তারপর চেঁচিয়ে উঠে বলল, আরে বাহ, আমি কি করে ভুলে গেলাম চোর ছাচরের কম্বিনেশন। ভীষণ বড় ভুল। আরে আমার বোঝা উচিত ছিল এই পবিত্র চরিত্রের ছেলেটার ভাই কতটা চরিত্রবান হতে পারে। একটা তো ডাকাত আর অন্যটা চরিত্রহীন। দিনের শেষ প্রহর। ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে চলল। সূর্য তার তপ্ত রশ্মি নিয়ে উবে গেছে আরো আগেই। বিশাল আকাশে এখন রয়ে গেছে শুধুমাত্র তার আলোক রশ্মিগুলো। এগুলো মৃদু উত্তপ্ততা ছড়ালেও প্রকৃতির নির্মল ঠান্ডা বাতাসের প্রকোপের সাথে পাল্লা দিয়ে হেরে যাচ্ছে। পরশ ক্রমশ নিজস্বতায় পরিপূর্ণ হচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আয়ত্ত করা এতদিনের সেই স্নিগ্ধতা গম্ভীরতা প্রস্থান নিয়ে অবস্থান নিচ্ছে ব্যক্তি সত্তার জেদে। সামনেই অন্যদিকে তাকিয়ে বিরক্তকর অভিমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শী। পরশ দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামনে কথা বলো। কাকে চরিত্রহীন বলছো তুমি? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের এবং বোনের চরিত্রের উপর ফোকাস করো। গায়ে পড়া অভদ্র মেঘ থাকার। হা হয়ে গেল স্পর্শী। তাকে অভদ্র বলেছে এই এমপি। রাগে জেদে নাকের উপরাংশ লাল হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, আপনি কি ইনডিরেক্টলি আমাকে চরিত্রহীন বললেন? নিজের ঠোঁটটাকে বাঁকা করে হাসলো পরশ। তারপর বলল, ডিরেক্টলি বলছে তোমার আর তোমার বোনের চরিত্রের সমস্যা রয়েছে। শুধু চরিত্রে না, তোমার তো মাথাতেও সমস্যা আছে। নইলে এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে না। আর না তো নিজের বোনের কথা শুনে অন্য আরেকটা ছেলেকে বকেটের মতো মারতে। এই মেয়ে, তোর বোনকে নিয়ে আসে না কেন? আমি দেখতাম ওই প্রতারককে, যে আমার ভাইয়ের সাথে প্রথমে বছরের পর বছর সম্পর্ক করে লাস্ট মোমেন্টে ইফটিজার বানিয়ে দিয়েছে। ঢোক গিলল পিয়াস। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে 2 পা পিছিয়ে গেল পেছনে। উফ, এগুলো বলার কি খুব প্রয়োজন ছিল পরশ ভাইয়ের? পাশে থাকা রতন চিমটি কেটে পিয়াসের উদ্দেশ্যে বলল, কি রে, তোর ডাকে এখানে তোকে নিয়ে কথা বলতে এসেছে। উনি তো নিজের ব্যাপার নিয়ে ঝগড়া করছে। ভাই, দে ওয়ে তোর ভাইয়ের এক্স ছিল নাকি স্পর্শী? নাক সিটকালো পিয়াস। নিচু স্বরে বলল, আরে ধুর, আমার ভাই প্রেম করবে ওর মতো অসভ্য মেয়ের সাথে? আর তাছাড়াও ভাইয়ের বিয়ে ঠিকঠাক, আংটি পরানো হয়ে গেছে, এই সামনের মাসেই বিয়ে। আমার ভাবি ভীষণ শান্ত, দুনিয়া নড়বে তবু আমার ভাবি নড়ে না। মাথা ফাঁকা হয়ে গেল স্পর্শীর। কি বলল এই এমপি? ওই লোফারটার সাথে আশির সম্পর্ক ছিল, তাও বছরের পর বছর ধরে। হা, এক পলক পিয়াসের দিকে তাকালো স্পর্শী। তারপর পরশের দিকে তাকিয়ে বলল, এই কথাগুলো আপনার ভাই আমাকে বলেছে? হঠাৎ স্পর্শীর এমন শান্ত রূপ দেখে পরশ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পিয়াসের চোরা চোখের দিকে একবার তাকিয়ে স্পর্শীকে বলল, তোমার বোনকে জিজ্ঞেস করো কত বছরের সম্পর্ক ছিল। এতদিন পর নতুন কোনো ছেলে পেয়ে তার সাথে জড়িয়েছে অশুভ মেয়েটা। পেলে তো থাপড়ে গাল লাল করে দিতাম। মুহূর্তেই পায়ের জুতো খুলে হাতে নিল স্পর্শী। পিয়াসের দিকে তেড়ে যেতে যেতে বলল, আর এই লোফার ভাইটার চরিত্র তো ভাদ্র মাসের কুকুরের মতো। যখন যার কাছে যায় তাকেই বউ মনে হয়। ভার্সিটির সব কটা মেয়ের সাথে ওর তো সম্পর্ক ছিল, সবগুলোই তো ওর 2-3 বছরের গার্লফ্রেন্ড। কিরে, আমার বোনের সাথে ক বছরের সম্পর্ক ছিল তোর? বাকরুদ্ধ হয়ে গেল পরশ। এহেন কাণ্ডে বডিগার্ড গুলো ছুটে এলো স্পর্শীর দিকে। কোনো না কোনো ঝামেলা বাঁধবে বুঝে উঠতেই পাভেল হাত দিয়ে ইশারা করে থামতে বলল বডিগার্ডদের। স্পর্শীর দিকে রেগে গিয়ে বলল, এই সাবধান, আপনার সাথে আমরা ভদ্রভাবে কথা বলছি দেখে ভাববেন না আমরা দুর্বল। এমন অভদ্রতা আরেকবার করলে 2-4টে থাপ্পড় লাগিয়ে দেবো গালে, তখন বুঝবেন আমরা কতটা ভদ্র।
মুহূর্তেই ঠাস করে থাপ্পড় লাগালো পাভেলের গালে। মাথায় বজ্রপাত পড়ল পাভেলের, যেন সে স্বপ্নে আছে। এমন রিয়াকশন মোটেও আশা করেনি সে। ছলো ছলো চোখে ইনোসেন্ট ফেস নিয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। দুহাত দিয়ে মুখ চেপে হেসে দিল পিয়াস। এখানে অন্য কেউ হলে কথা ছিল, কিন্তু থাপ্পড় পাভেল ভাই খেয়েছে, এতে সে ভীষণ সন্তুষ্ট। এই তো কিছুক্ষণ আগেই তাকে ব্যঙ্গ করে বলেছিল মেয়েদের হাতে মার খেয়েছিস, এটা বড় লজ্জার বিষয়। এবারে নিজেই সেই লজ্জার সম্মুখীন হলো। পিয়াসের উপর থাকা সমস্ত রাগ পাভেলের উপর ঝেড়ে স্পর্শী বলল, এই আমাকে কে ডেকেছে? আপনি মাঝখান থেকে উঠেছেন কেন? আমি কথা বলছি এই দুই ভাইয়ের সাথে, আপনি নাক গলাবেন কেন? সেক্রেটারির মতো থাকবেন। ও আমার নিজের ভাই। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিজেকে কন্ট্রোল করে পরশ বলল। ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শী। তিন ভাইয়ের দিকে চোখ বলিয়ে তিনটে আঙ্গুল দেখিয়ে বলল, তিনটা? এতগুলো কেন? মুহূর্তেই নিজেকে সামলে আবারও বলল, না মানে আমার মিস্টেক হয়ে গেছে। এরপর পাভেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনারও কথা বলার অধিকার আছে, বলুন কি বলবেন। এ যেন এক কড়াই গরম তেলের মধ্যে এক ফোঁটা পানির ছিটে পড়ল। আশেপাশের কিছু উৎসুক ছাত্রীর দিকে তাকালো পাভেল। কেউ কেউ হাসছে, নিশ্চয়ই তার থাপ্পড়ের বিষয় নিয়ে। পরশের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘোরের মধ্যে আছে। তাকে থাপ্পড় মেরেছে, কোথায় সবাই এই বিষয়ে লড়বে তা না, সবাই ঘোরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাগে হনহন করতে করতে গাড়ির দিকে এগিয়ে গেল। তেজ নিয়ে দরজা মেরে ভেতরে ঢুকে ঠাস করে লাগিয়ে দিল। সেদিকে একবার তাকিয়ে আফসোস করলো স্পর্শী। আহারে, বেচারা শুধু শুধুই থাপ্পড়টা খেলো, কিন্তু এতে স্পর্শীরও সব দোষ নেই। কেন ওই ছেলের আগের সময়েই তার সামনে এলো, তার উপর তাকে দু চারটে থাপ্পড় মারারও হুমকি দিয়েছে। কম সাহস? না মেরে ঠিকই করেছে সে, একটা থাপ্পড় অবশ্যই প্রাপ্য। তারপর হাতের ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা হয়ে এলো প্রায়। তারা দেখিয়ে পরশের দিকে তাকিয়ে বলল, শুনুন এমপি সাহেব, যা হয়ে গেছে এই পর্যন্তই। আপনার ভাইকে সাবধান করে দিবেন, এই সব চুকচুকানি স্বভাব পাল্টাতে বলবেন, না হলে এবার তো আমি এর পরের বার পুরো ভার্সিটির সব মেয়েরা মিলে পেটাবে ওকে। যাই হোক, এরপর আর কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না। আমার এইসব ঝামেলায় জড়াতে ভালো লাগে না। এমনিতেও আমি ভীষণ শান্ত এবং শান্তিপ্রিয় মেয়ে। এইসব ঝুট ঝামেলা থেকে 100 হাত দূরে থাকি, মনে রাখবেন। কথাগুলো বলেই হাঁটতে শুরু করলো গেটের দিকে। দু পা হেঁটেই আবারও পেছনে চলে এলো। হাতের তালু চুলকাতে চুলকাতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, এই শুনুন, আপনি তো এখনো চুল কাটেননি, তার মানে আমি আপনার থেকে এখনো 100 টাকা পাই। দ্রুত দিয়ে দিন, এখান থেকে রিকশায় উঠব। চোয়াল শক্ত করে ফেললো পরশ। ত্রস্ত পায়ে স্পর্শীকে অবজ্ঞা করে চলে গেল গাড়ির দিকে। হা হয়ে গেল স্পর্শী, চেঁচিয়ে উঠে বলল, আরে আরে আরে, আপনি তো অনেক কৃপণ। আমি সেদিন আপনাকে হেল্প করলাম, আর এখন আপনি আমার টাকা মেরে খাচ্ছেন। আমার পাওনা আমাকে ফিরিয়ে দিন, দ্রুত। গাড়ির ভেতরে ঢুকতেও আবার বেরিয়ে এলো বাইরে। দু পা সামনে এগিয়ে স্পর্শীর কাছে গেল, দাঁতে দাঁত চেপে বলল, কিসের টাকা? উল্টা আমি আরো 450 টাকা পাই তোমার কাছে। আসার দিন মনে আছে? মাথা ফাটিয়েছিলে, ওর চিকিৎসা কে করেছিল? পুরো 650 খরচ হয়েছে। 200 মাইনাস গেলে আরো 450 পাই আমি। এক্ষুনি দাও, দ্রুত। যেন মাইনকার চিপাই পড়ল স্পর্শী। আশেপাশে তাকিয়ে হুট করে চিৎকার মেরে বলল, কানে কানে বলছেন কেন? জোরে বলুন না, সবাই জানুক আপনি কেমন এমপি। একটু ডাক্তার দেখিয়েছেন, এতেই এত খোটা দিচ্ছেন। আসছে নেতা আমার, এ নাকি আমার জনসেবা করবে। রাতের অভিশপ্ত অন্ধকার যেন আজকে কাটতেই চাইছে না। কোথাও একটু আলোর রেশ নেই। হ্যাঁ, তবে ধরনই খুবই স্পষ্ট। প্রতিদিনের মতোই রাত দিনের সেই অভ্যেসগত সত্যকে স্মরণ করে দিন হয়েছে। এই তো সূর্য উঠে গেছে, কিন্তু পরশের চোখে সবকিছু অন্ধকার। কোথাও আলোর ছিটে ফোটাও নেই। বাড়ির কাউকে না জানিয়ে পাভেল আর প্রাইভেট বডিগার্ডদের নিয়ে ছুটেছে জাহাঙ্গীরনগরের দিকে। সকাল 8টা, ডেয়ারি গেটের সামনে আসতেই নড়ে চড়ে বসলো পাভেল। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না পিয়াস এরকম কিছু করে বসবে।
মন বারবার বলছে হয়তো কোনো প্র্যাঙ্ক করে ভাইকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে। আজ তো পিয়াসের বার্থডে ছিল, প্রতিবারই কিছু না কিছু চমক দিয়ে ভাইকে সারপ্রাইজ দেয়। অবশ্য সারপ্রাইজও বলা যায় না, এগুলো হলো টাকা হাতানোর দান্দা। এবারও হয়তো সেরকম কিছুই করতে চাইছে। ভাবনার মধ্যেই গাড়ি থামলো। নজরুল হলের সামনে এসে পড়েছে তারা, কিন্তু রিসেপশন এরিয়ায় এত ভিড় দেখে কিছুটা ভয় পেল পাভেল। সামনের গ্রাউন্ড ফ্লোরটাই গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। পরশ দ্রুত পায়ে বের হলো। তাদেরকে দেখতেই কেউ কেউ পাশ থেকে সরে জায়গা দিল। হৃৎপিণ্ড উদাম গতিতে দামামা বাজাচ্ছে। সাদা কাপড়ে বুক অব্দি ঢাকা লাশটা দেখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মস্তিষ্ক যেন পুরোপুরি মানতে নারাজ যে তার ছন্ন ছাড়া ভাইটা আজ নেই। হাঁটু গেড়ে তার পাশে বসতেই চোখে পড়ল গলার দাগটা। তৎক্ষণাৎই মনে একটা শব্দ ভেসে উঠল, সুইসাইড। কিন্তু পিয়াস কেন সুইসাইড করবে? ওর কি দুঃখ ছিল? যে সময় যা চেয়েছে তাই দিয়েছে, তাহলে কিসের এত যন্ত্রণা? অশ্রুসিক্ত কোমল নেত্রগুলো এক হাত দিয়ে সবার অগোচরে মুছে আশেপাশে তাকালো। পাশে পিয়াসের রুমমেটগুলো বসা, তাদের দিকে তাকাতেই বলে উঠল, ভাই ও সন্ধ্যে থেকে এই ভিডিওটা নিয়ে অনেক টেনশন করছিল আর বলেছিল লজ্জা কি করে ভার্সিটিতে যাবে। আমরা অনেক বুঝিয়েছি। তারপর আড্ডা দিতে অপরাজ্য বাংলার কাছে গেছিলাম। প্রতিদিনই আমরা যাই, পিয়াসও আমাদের সঙ্গে, কিন্তু আজও যেতে লজ্জা পাচ্ছিল। তাই ওকে বুঝিয়ে ঘুমাতে বলে আমরা চলে গেছিলাম। 3:30 নাগাদ যখন ফিরে আসছিলাম তখন দরজা খুলে দেখলাম ও এভাবে মাটিতে পড়ে আছে আর গলায় রশি বাঁধা। কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল। তারপর আবার বলল, যদি জানতাম ও এমন করবে তাহলে আমরা ওকে রেখে কখনো যেতাম না। যে এতটা ডিপ্রেশনে চলে গেছে বুঝতে পারিনি। যন্ত্রণায় ভেতরটা ছটফট করে উঠল পরশের। আজ একটা মেয়ের কারণে তার ভাইটা আর নেই। ওকে তো খুন করে ফেলবে পরশ। পুলিশ ইতিমধ্যে হাজির। তারা লাশ নিয়ে ময়না তদন্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে। কিন্তু পাভেল দিতে নারাজ। এসব কাটাছেঁড়া কখনোই পছন্দ নয় তার মায়ের। শুনলে আরো ভেঙে পড়বে। কিন্তু পরশ যখন স্পর্শের বিরুদ্ধে কৌশলে খুনের কেস করতে চাইল, তখন আর তারা বাধা মানল না। যেহেতু এটা এখন আত্মহত্যার মধ্যে নেই, খুনের মধ্যে চলে গেছে, সেহেতু সঠিক তদন্তের জন্য লাশের মেডিকেল রিপোর্ট অবশ্যই লাগবে। লাশ নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। পেছনে পাথরের ন্যায় মূর্তিমান পরশের গাড়িও যেতে লাগলো। এই মুহূর্তে ওই মেয়েকে ছিঁড়ে খুঁড়ে নোংরা ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু তার তো এখন মাথা গরম করার সময় নয়। কিছু একটা করে বসলে তার পথ মান সম্মান থেকে শুরু করে পরবর্তীতে নিজেকে ভুগতে হবে। কিন্তু না, এমনটা মোটেও হতে দেওয়া যাবে না। টিউশনি শেষ করে মাত্র বাসায় এলো স্পর্শী। উদ্দেশ্য গোসল করে ভার্সিটিতে যাওয়া। মা ইতিমধ্যেই পার্লারে চলে গিয়েছে, আর সে এখনো ফোন নিয়ে শুয়ে আছে। আজও কলেজে যাবে না সে, ইচ্ছে করছে না মোটেই। স্পর্শীও জোর করলো না। গোসল শেষে প্লেটে খাবার বাড়তেই গেট ধাক্কানোর আওয়াজ এলো। মুখের লোকমা চিবুতে চিবুতে হাঁক ছেড়ে বলল,